শুভ মহাষষ্ঠী। আজকে আমরা দুই বন্ধু, অপ্রতিম আমার সাথে আছে। তো এই যে মহাষষ্ঠী বা দুর্গাপুজো শারদোৎসব চলছে, সারা বাঙালি জাতি আনন্দে উৎসবে জেগে উঠেছে, মেতে উঠেছে। এমনকি প্রবাসী বাঙালি যারা আছে তারাও খুবভাবেই জিনিসটাকে উদযাপন করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মাঝখানেও সামাজিক কয়েকটা জিনিসপত্র আমাদের ভুলে গেলে চলবে না। সমাজে যেই ঘটনাগুলি ঘটছে প্রতিনিয়ত, সেগুলো থেকে আমাদের চিন্তাভাবনাটাকে বাইরে আনলেও চলবে না। তো সমাজকেন্দ্রিক কয়েকটা আলোচনা করব। আর তার আগে জানাতে চাই যে আমার সাথে যে আছেন তিনি আমার একদম ছোটোবেলাকার বন্ধু, মানে স্কুলে যেদিন ফার্স্ট ডে থেকে যাওয়া শুরু করেছি সেই একই বেঞ্চ, যতদিন স্কুল চলে ওই একটা বেঞ্চেই একসাথে দুজন মিলে কাটানো হয়েছে। তো অনেক স্মৃতি, অনেক এক্সপিরিয়েন্সেস একসাথে শেয়ার করেছি দুজন মিলে। কমরেড মানে আমার বন্ধু অপ্রতিমের বয়স কম হতে পারে, কিন্তু তার জীবনে প্রতিকূলতা কম আসেনি। কিন্তু সবকটা প্রতিকূলতাকেই সে হার মানিয়েছে, সে নিজেকে জয়ী প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও সমস্ত ইম্পেডিমেন্টসকে সে আশা করি হার মানাতে পারবে। তো আমি তাকে ওয়েলকাম করতে চাই আজকের এই ভিডিওটাতে। ধন্যবাদ কমরেড দিগন্ত। তো যেমনটা আপনারা সবাই শুনলেন, আমরা এই মুহূর্তে আছি একটা খুবই পবিত্র স্থানে, মানে যেখান থেকে আমরা আজকের আমাদের বার্তালাপটা শুরু করতে আমাদের পিছনে, মানে আমরা যেখানে বসে আছি সেটা হয়তো অতটা দৃষ্টিগোচর হচ্ছে না, কারণ এখানে একটুখানি লাইটের একটু অসুবিধা আছে। তবে স্থান মাহাত্ম্য এবং সব কিছু মিলিয়ে এই যে দুর্গাপুজোর সময়টা, আমরা এই সময়টা আরও বেশি চুজ করেছি আলোচনা করার জন্য, কারণ আমাদের অনেকগুলো সামাজিক ইস্যু আছে যেটার সাথে বাঙালির জীবন খুব সম্পৃক্তভাবে জড়িয়ে আছে, সম্পৃক্ত হয়ে আছে। এবং শারদোৎসব এমন একটা সময় যেখানে বাঙালির সমস্ত রকম আবেগ আমরা দেখতে পাই। নানা রকম পূজা অর্চনা এবং অনুষ্ঠান এবং সমাজের সমস্ত স্তরে তার যে প্রভাব, ইকোনমির ওপর, সামাজিকতার ওপর, সব কিছু। তাই জন্যই আমরা এরকম একটা স্থান চুজ করেছি যেখানে স্বয়ং দেবী অধিষ্ঠান করছেন। আমাদের একদম নিকটেই আছেন শ্রী শ্রী দেবী দুর্গা। এবং আমরা যেখানে বসে আছি সেটি হচ্ছে বসু পরিবার কোদালিয়ার, যাদের এবারে 400-র কাছাকাছি বছর এই পুজো এনারা অর্গানাইজ করছেন। তো সেই অন দিস নোট উই আর স্টার্টিং আওয়ার ডিসকাশন, যেখানে আমরা মানে একটা দর্পণ দেখানোর চেষ্টা করব, যতটুকু আমরা বুঝেছি, যতটুকু আমরা শিখেছি, সেটা নিয়ে আমাদের আলোচনাটা শুরু হবে। একদমই তাই জন্য কাজী নজরুল ইসলামের একটা কবিতা আমার কৈফিয়ত দিয়ে শুরু করতে চাই। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই কহি যাহা আসে মুখে। কিন্তু আফটার অল উই আর নট পলিটিশিয়ানস, তাই জন্য হাতে মাইক নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবো না, কয়েকটা বাইডেন্স মেনটেন করতে হবে আমাদেরকে। তবে আমি কমরেড অপ্রতিমকে একটা জিনিস শুরু করতে চাই, যে কমরেডের পড়াশোনার হেতু এখন কমরেডকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতে হয়। তো এই যে পুজোর আগে ফিরে আসার যে উন্মাদনাটা, এটা কতটা থাকে, এক্সাইটমেন্টটা? আস্তে আস্তে বয়স বেড়েছে, কাজের চাপ বেড়েছে, তাও এই উন্মাদনাটাকে কেমনভাবে দেখো? এটার সাথে কীভাবে ইমোশনটা কতটা জড়িয়ে আছে? সত্যি কথা বলতে কি, মানে আমি তো প্রায় এখন 3 বছর হতে চলেছে যে আমি বাংলার বাইরে আমার বছরের বেশিরভাগ সময়টাই অতিবাহিত করে থাকি। তো পুজোর সময়টাই এমন একটা সময় আছে যে সময়তে বাড়ি ফেরার তাগিদটা সবথেকে বেশি অনুভব করা যায়। এবং এইটার পিছনে হয়তো শুধুমাত্র যে নিজের লোকজন আছে তা নয়, নিজের লোকজন তো আছেই, মানে নিজের পরিবারবর্গ তো আছেই, কিন্তু এই যে বাংলার এই যে এই সময়টা, এই সময়টা যে সময় মাহাত্ম্য, সেই সব কিছুটাই আমার মনে হয় যে কোনো বাঙালি যে তার ভূমিকে ভালোবাসে এবং তার সংস্কৃতিকে ভালোবাসে, তার আপামর জনসাধারণের জন্য সে কিছুটা হলেও সচেতন এবং জানতে চায়, তার অ্যাটলিস্ট বছরে একটা সময় যেটা কিনা দুর্গাপুজো সব থেকে ভালো প্ল্যাটফর্ম হতে পারে। আমার মনে হয় সেটাতে তুমি এগ্রি করবে কমরেড। তো এই বাকি সময়টা আমরা ফিরি দুর্গাপুজোর সময়টা আমরা অবশ্যই ফিরি। তার কারণ আমাদের সংস্কার কিছুটা আছে এবং এই যে নিবিড় টান, সেইটা আমার কোথাও না কোথাও মনে হয় যে এইটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যতটা না আমরা মা দুর্গার জন্য ফিরি, আমরা কিন্তু তার থেকে অনেক বেশি ফিরি আমাদের পরিবারবর্গ এবং কাছের মানুষ এবং বাংলার যারা আপামর জনসাধারণ, যাদেরকে আমরা চিনি না পর্যন্ত, তাদের
যাদেরকে ছাড়া আমরা আমাদের জীবনটাকে কল্পনা করতে পারি না, তাদের জন্য আমরা অনেকটা ফিরি, এইটা আমি মনে করি। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে ছোটোবেলাতে একরকম মনে হতো, এখন যতটা ধীরে ধীরে আমাদের বয়স বাড়ছে আমরা বুঝতে পারছি কিছু কিছু জিনিসপত্র, সেখানে অনেক জিনিস আছে যেগুলো দেখে খারাপ লাগে, কিন্তু তারপরেও একটা আশা নিয়ে প্রতিবার বুকে ফিরি, একটা আশা বুকে বেঁধে নিয়ে ফিরি যে এবারে হয়তো ফিরে আসলে বাংলার অবস্থা অন্যরকম দেখতে পারবো। তো এই অবস্থার কথা বলতেই একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে বাংলা, আমরা যারা বাঙালি তাদের তো বাংলাকে নিয়ে একটা পার্সপেক্টিভ সবসময় রয়েছে, ভালো মন্দ যাই ঘটুক না কেন বাংলা আমাদের প্রিয় বাংলা, আমরা সমালোচনা করব কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা নিজেদের পরিচয় হেতু, নিজেদের আবেগ হেতু কখনো বাংলাকে অন্য পার্সপেক্টিভে দেখতে পারবো না বা অন্য চোখে দেখতে পারবো না। কিন্তু তুমি একটা বাইরে ইনস্টিটিউটে থাকো, তো সেখানে বাংলার বাইরে থেকেও বিভিন্ন মানুষজন আছে, তো তাদের সাথে নিশ্চয়ই তোমার কথা হয়, তারাও নিশ্চয়ই এই বর্তমানকালে ঘটে যাওয়া যে কন্টেম্পোরারি যেই জিনিসগুলো ঘটছে সেগুলোকে নিয়ে তারাও নিশ্চয়ই জানে, খবরের কাগজ নিশ্চয়ই তারা দেখে। তো তাদের কি পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে বাংলাকে নিয়ে? কারণ ইদানিংকালে আমরা দেখতে পেয়েছি এমন অনেক কিছুই ঘটেছে যেটা একটা সভ্য সমাজে ঘটা উচিত নয়, কিন্তু সেগুলো ঘটেছে, সেটার এগেনস্টে প্রতিবাদ হয়েছে, কিন্তু যাই হোক না কেন ঘটেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো অন্য রাষ্ট্রের মানুষজনের, অন্য রাজ্যের মানুষজনের পার্সপেক্টিভটা কীরকম চেঞ্জ হয়েছে বাংলাকে নিয়ে? প্রথমেই আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে যেহেতু এই সময়টা আমরা মাতৃশক্তির আরাধনা করে থাকি, এই সময়টাই সব থেকে বলা যেতে পারে বছরের এমন একটা সময় যে সময়তে ফেমিনিন এনার্জিটাকে সবচেয়ে বেশি আমরা উপলব্ধি করতে পারি। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে বাংলায় গত কয়েক বছরে যে জিনিসপত্রগুলো এসেছে তার পার্সপেক্টিভেও আমাদের দেবী দুর্গাকে দেখা উচিত, এবং মানে সেটা বাংলার শিল্পে, কথায়, গানে মানুষের মধ্যে দিয়ে উঠেও এসছে, সেটা নতুন কিছু না। তো আমি সেই ব্যাপারগুলোকে রিইটারেট করব না, শুধু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা সময় সারা ভারত তথা পৃথিবী এই জিনিসটা জানতো যে বাঙালি হচ্ছে এমন একটা জাতি যে কিনা ভারতবর্ষের মধ্যে সবথেকে আগে মানে সমস্ত রকমের যে সামাজিক প্রেজুডিস, যেমন সতীদাহ, যেমন বিধবা বিবাহ, মানে তার বিধবা বিবাহ হতো না সে সময়তে, বিধবাদের যে কী সাংঘাতিক অবস্থা ছিল, এই কয়েকদিন আগেই বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিন গেছে আমরা জানি। তো সেই সময়তে বিদ্যাসাগর মশাইকে স্মরণ করে, রাজা রামমোহন রায়কে স্মরণ করে, স্বামী বিবেকানন্দকে স্মরণ করে, এবং এরকম প্রচুর মনীষী আছে, কতজনের নাম নেবো, আরেকজনের নাম অবশ্যই নেবো যেহেতু আমরা তারই বসত ভিটাতে আছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তাদের মধ্যে একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে মাতৃ এবং স্ত্রী জাতির প্রতি অসাধারণ কম্প্যাশন এবং সম্মান, যেটা সবথেকে বড় কথা। তো সেই জায়গাটা যেইখানে বাংলা সারা বিশ্ব এবং ভারতবর্ষের একটা পথিকৃৎ ছিল একটা সময়তে, সেই জায়গা থেকে আমার মনে হয় নানা রকম পলিটিক্যাল এবং অ্যাপলিটিক্যাল কারণে আমরা অনেকটাই অধঃপতনের দিকে এসেছি। সেইখানে দাঁড়িয়েও যখন আমরা দুর্গাপূজা অনুষ্ঠান করছি, তখন আমাদের এই প্রশ্নটা প্রতিনিয়ত করা উচিত যে ভারতের অন্যান্য প্রান্তে লোকজন যেরকম তাদের ছেলেদেরকে যেরকমভাবে ট্রিট করে সেরকম তাদের মেয়েদেরকে ট্রিট করে না, সেটা আমরা জানি। তো আমরাও কি সেরকম স্তরে পৌঁছে যাচ্ছি কিনা, তাদের মতো হয়ে যাচ্ছি কিনা, তাদের সংস্কৃতিকে সামনে রেখে আমরা আমাদের সংস্কৃতিকে পাল্টে তাদের মতো হয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা, সেই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে নিজেদেরকে এই প্রশ্নটা করা উচিত যে আমরা দিনের শেষে দুর্গা, কালী, জগদ্ধাত্রী যারই পুজো করি না কেন, আমাদের আসল দুর্গা, আমাদের আসল দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী কিন্তু আমাদের বাড়িতে এবং আমাদের মা বোনেরা যারা সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে আছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, যেটা কমরেড দিগন্ত আমাকে প্রশ্নটা করলো, সেটা যদি একটা আনসার দিতে হয় তাহলে আমার মনে হয় যে পার্সপেক্টিভটা তাদের এক সময়তে ছিল, সেটা শ্রদ্ধা হোক, হিংসার হোক, যাই হোক না কেন সেটা আমি জানি না, কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে তারা যে একটা সমীহের চোখে একসময় আমাদেরকে দেখতো, সেই জায়গা থেকে আমরা অনেকটাই স্থানচ্যুত হয়েছি। তার পিছনে আমাদের অনেক দোষ আছে, এবং এইটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অন্যান্য জাতিকে আমাদের দিকে আঙুল তুলে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছি। একদমই খুব ভিভিডলি একটা আনসার দিল কমরেড, নিজের পার্সপেক্টিভটাকে রাখলো, আর এটা খুবই সত্যি কথা। তো কমরেড, অপ্রতিমের জন্য আমি আর একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো সবকটাই একটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু যেহেতু আমরা একটা সেকুলার দেশে বাস করি, আমরা যেহেতু কনস্টিটিউশনে আমরা সেকুলারিজম এর মধ্যে থেকে আবদ্ধ আমাদের কনস্টিটিউশন, তাই জন্য এখানে আমরা সমস্ত ধর্মকেই সমানভাবে আহ্বান করি। কিন্তু একটা কথা, অ্যাট দ্য এন্ড অফ দ্য যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, যেহেতু একটা ধর্ম থেকে অনুষ্ঠানটা শুরু হয়, কোনো ধর্মের কি কোনো রিপ্রেজেন্টেটিভ দরকার?
আমি এটা বলছি তার কারণ আছে, কারণ দেখতে পাচ্ছি ইদানিংকালে যারা পলিটিক্যাল লিডার্সরা আছেন তারা মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্টগুলোকে নিজেদের ভোট ব্যাংকের কাজে লাগানোর জন্য খুবভাবে ইউজ করছে। তো এটা কি আদৌ প্রয়োজন? যেমন দুর্গাপুজো মানে উইথ দ্য স্টার্ট অফ দ্য সিভিলাইজেশন হয়ে আসছে, তো এখন হঠাৎ করে গিয়ে ক্লাবগুলোকে অনুদান দেওয়া, থিম পুজো মানুষ দেখবে নিশ্চয়ই, হবে ভিড় হবে, মানুষ বেরোবে বাইরে, মজা করবে, সবটাই মানা যায়। কিন্তু বনেদি বাড়ি পুজো অনেক বছর ধরে হয়ে আসছে, যেখানে কোনো অনুদানের গল্পই ছিল না, বা ক্লাবগুলোও যারা পুজো করছে কলকাতার বড় বড় পুজোর যারা করছে তারা কখনো অনুদানের জন্য অপেক্ষাও করে রাখেনি। পুজোর বিসর্জনের পরের দিনই তারা চিন্তা করতো যে পরের বছর পুজোর প্যান্ডেলের থিমটা কী হবে। তো এই যে কন্টিনিউ ধর্মের রিপ্রেজেন্টেটিভ হওয়ার চেষ্টা করছে, এটাতে যেমন পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি আসতে পারে ভবিষ্যৎ দিনে, তেমন কি আমাদের ধর্মটাও একটু ভালনারেবল হয়ে যাচ্ছে। মানে এরা না পলিটিক্যালি আমাদেরকে সার্ভ করতে পারছে, না রিলিজিয়াসলি সার্ভ করতে পারছে। তো এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত, যে এগুলো কি প্রয়োজন আদৌ? খুবই একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন। মানে এইটা আমরা এখন ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতে এই মানচিত্রে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে যেসব জিনিসপত্র হয়তো সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে, সেইগুলোরও আজকাল একটা নতুন ইন্টারপ্রিটেশন করে তাদের হঠাৎ করে যেন মনে হচ্ছে যে তার একটা রিপ্রেজেন্টেটিভের দরকার হয়ে পড়েছে, যেটা হয়তো কয়েক বছর আগের পর্যন্ত আমরা দেখতে পেতাম না, মানে দরকার হতো না। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে সরি তো এই যে ল্যান্ডস্কেপ আমাদের ভারতবর্ষ নিয়েই কথা বলি। অবশ্যই আমাদের উপমহাদেশের বাইরে, হ্যাঁ অবশ্যই উপমহাদেশের বাইরে আমাদের যাওয়ার দরকার নেই, ভারতবর্ষের মধ্যেই এত ভ্যারাইটি আমরা দেখতে পাই। তো এই যে দুর্গাপুজো, এই দুর্গাপূজা অনুষ্ঠান এটা বহুকাল ধরে হয়ে আসছে, আমরা সবাই জানি, এবং এর রাইজ এবং ফল দুটোই ছিল হিন্দু ধর্ম নিয়েও একটুখানি আমরা যদি আলোচনা করি, তাহলে মানে হিন্দু ধর্মের শুরু আমরা জানি না কবে হয়েছে, আমরা কোনো রকম হিস্টোরিক্যাল ডিবেটে যেতে চাই না যে কবে হয়েছিল বা না হয়েছিল, কিন্তু এইটুকু সমস্ত স্কলাররা পৃথিবী জুড়ে এটা স্বীকার করে যে হিন্দু ধর্ম যেরকমভাবেই হোক না কেন আর্লিয়েস্ট অফ দ্য রিলিজিয়ান্স, মাদার অফ রিলিজিয়ান বলে স্বামী বিবেকানন্দ তাকে রেফার করেছিলেন তার বিখ্যাত 1893 যে স্পিচটা ছিল। তো হিন্দু ধর্ম আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেশনে যাই, সেখানে আমরা দেখতে পারি মোটামুটি হিস্টোরিক্যালি আমরা 4-5 হাজার বছর অ্যাটলিস্ট আমরা আছি। তো এর মধ্যে হিন্দু ধর্মের ট্র্যাজেক্টরিটা কিন্তু খুব ইউনিফর্ম ছিল না কখনোই। হিন্দু ধর্ম শুরু একরকমভাবে হয়েছে, মাঝখানে বৌদ্ধ ধর্মের প্রকোপে অনেকটা নিচে নেমে গিয়েছিল, পরবর্তীকালে ইসলামিক শাসনের জন্য এবং উৎপীড়নের জন্য অনেক হিন্দুদেরকে অনেক লাঞ্ছনা এবং অত্যাচারের শিকার হতে হয়েছে। কিন্তু কখনোই সেরকমভাবে হিন্দু ধর্মে অনেক বড় বড় সাধক মনীষীরা জন্মগ্রহণ করলেও অ্যাজ সাচ কেউ কিন্তু নিজেদেরকে হিন্দু সেই ধর্মটাই বা কোনো বিশেষ পূজানুষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ বলে দাবি করেননি, বা তাদেরকে পোট্রেও তাদের যারা ফলোয়ার ছিল সেই সময়তে, যেমন আমরা শঙ্করাচার্যের যদি কথা বলি বা রামানুজাচার্যের কথা বলি বা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কথা বলি, বাংলার কথা যেহেতু হচ্ছে, তো তারা কিন্তু কেউ কোনো পার্টিকুলার জিনিসের রিপ্রেজেন্টেটিভ বলে নিজেদেরকে ক্লেম করেনি। সেই সময়তেও দুর্গাপুজো হয়ে এসেছে, তার আগেও হয়েছিল এবং পরবর্তীকালে আমরা আশা রাখি হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র এটা হিন্দু ধর্মের কথা না, এটা আমরা এক্সটেন্ড করতে পারি অন্য ধর্মের জন্য, আমরা সেই এক্সাম্পলে আর যাচ্ছি না। কিন্তু যে বিষয়টা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে কিছু কিছু মানুষ নিজেদেরকে সেই পর্যায়েতে উন্নীত করার চেষ্টা করছেন যে তারাই তাদের আসার পর থেকেই সেই পার্টিকুলার ফেস্টিভ্যাল বা সেই পার্টিকুলার দেবতা তার একটা কৌলিন্য স্থাপিত হয়েছে, এই কথাটা কিন্তু মানে ডাহা মিথ্যে কথা। কারণ ভারতবর্ষে হিন্দু ধর্ম যতদিন আছে তার মধ্যে নানা রকম এভলিউশন হয়েছে, এবং মানে হিন্দু ধর্মে এই কথাটাই আছে সংস্কৃতে যে 1000 years a city, 1000 years a forest। মানে আজকে যে আমরা পূজানুষ্ঠান করছি দুর্গাপূজা, এক সময়তে এটা অন্যরকমভাবে হতো, আজকে অন্যরকমভাবে হচ্ছে, পরবর্তীকালে অন্যরকম হবে, এভলিউশন থাকবেই, সেই জিনিসটা আছে। তো এখন যদি কোনো পার্টিকুলার ব্যক্তি একটা পুজোর প্রতি তার স্নেহ, ভালোবাসা, আকর্ষণ থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু একটা সিকিউলার দেশে যেখানে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সিকিউলার বানিয়ে গেছে, আমরা যতদিন সেই কনস্টিটিউশনকে ফলো করছি, সেখানে আমার মনে হয় না কোনো রাজানুকূল্য কোনো পার্টিকুলার ধর্মকে দেওয়া উচিত। কারণ যখনই কোনো পার্টিকুলার ধর্ম বা কোনো পার্টিকুলার ফেস্টিভ্যাল রাজানুকূল্য পেয়েছে, তখন কিন্তু যেটা দেখা যেত, সেই তখনকার দিনে তো সেরকমভাবে কনস্টিটিউশন থাকতো না, কিন্তু তাদেরও রাজ কার্য নির্বাহ করার জন্য তাদের একটা লিপি থাকতো, মানে সেরকমভাবে তারা লিখে রেখেছিল। তো যখন পাল রাজারা ছিল তখন তারা বৌদ্ধ ধর্মকে পেট্রোনাইজ করেছে, যখন সেন রাজারা ছিল তখন তারা হিন্দু ধর্মকে পেট্রোনাইজ করেছে, তো সেরকমভাবেই যখন মুঘলরা ছিল তখন তারা ইসলামকে
পেট্রোনাইজ করেছে। কিন্তু এখন যখন আমাদের সরকার কেন্দ্রে হোক বা রাজ্যে হোক তার তার সেরকমভাবে কোনো ধর্মের সাথে অ্যাফিলিয়েশন করার কোনো সুযোগ আমাদের কনস্টিটিউশন বা আমাদের যে ফ্রেমওয়ার্কের ওপর আমরা কাজ করি সেটা করে দেয়নি। এখন আমি আমার পার্সোনাল ক্যাপাসিটিতে যা ইচ্ছা করতে পারি আমার বাড়িতে, সেটা কেউ দেখতে আসছে না। কিন্তু আমি কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমি সেখানে তাকে সেটা তার যাতে ফ্লারিশ সেটা করে সেটার জন্য আনুকূল্য দিলাম, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমরা যদি দেখি যে তার জন্য সেই একটি পার্টিকুলার ধর্ম বা একটি পার্টিকুলার ফেস্টিভ্যালের জন্য জনজীবনে অন্য সমস্ত কিছু অ্যাসপেক্ট কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। কম্প্রোমাইজড হয়ে গিয়ে যখন সেখানে একটা বিশাল ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে তাদের জীবনে, যেখানে মানুষের চাকরি নেই, যেখানে মানুষের কি বলবো দৈনন্দিন একদম সেটাই যেখানে হিউম্যান রাইটস কম্প্রোমাইজ, যেখানে প্রেস ফ্রিডম কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেখানে সেই যে অনুদান বা সেই যে প্যাট্রোনাইজেশন যে কোনো ধর্ম বা যে কোনো পার্টিকুলার ভগবান বা যে কোনো পার্টিকুলার রিলিজিয়াস ফেস্টিভ্যালকে করা হচ্ছে, সেই জিনিসটা এইটাকে কম্প্রোমাইজ করে কতটা যে যুক্তিযুক্ত সেই জিনিসটাতেই আমরা কিন্তু আমাদের প্রশ্নটা রাখবো। সেই জিনিসটাই আমি আবার কমরেড দিগন্তর কাছ থেকে জানতে চাইবো যে তার কি মনে হয় যে আমরা যে এই জিনিসটা করছি মানে এবং আমি এইটা শুধু বলবো না যে এটার পিছনে শুধুমাত্র যে একটা পার্টিকুলার গভর্নিং বডি দায়ী, এর পিছনে কিন্তু আমরা সবাই আছি। অবশ্যই, কারণ আমরা ডেমোক্রেটিক দেশে এটা বলতে পারি না যে আমরা কিছু করছি না আর সরকারি সব কিছু করছে। তো সেই জায়গা থেকেই আমি এই জিনিসটা জানতে চাইবো কমরেড দিগন্তর কাছ থেকে যে সে কি মনে করে যে এই যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়েছে এখন ভারতবর্ষে, তো সেখান থেকে আমরা তো এই এতক্ষণ প্রবলেম নিয়ে কথা বললাম, তো তাহলে এইটার সলিউশন কী হতে পারে? দেখো, ব্যাপারটা হচ্ছে কমরেড, সবার আগে আমরা যদি দেখি যে ইন্ডিয়া ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য সিভিলাইজেশন, আমরা যদি বৃহত্তর ইন্ডিয়ার কথা বলি, আনডিভাইডেড ইন্ডিয়ার কথা বলি, সবসময় কিন্তু খাতায় কলমের বাদ দিয়েও একটা ডিভিশন থেকে গেছিলো। সেই ডিভিশনটা রেস, কালচার, তার সাথে সাথে আমাদের ধর্ম, রিলিজিয়ান তো ছিলই, কাস্ট, অনেক কিছুর বেসিসে এই ডিভিশনটা ছিল। তারপরে পরবর্তীকালে ব্রিটিশ শাসনের পরে আমরা দেখতে পাই যে জিনিসপত্র কিছুটা হলেও চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে ডিভিশন হলো, দুটো আলাদা দেশ হয়, অনেক কিছু হয়, বাট তারপরেও গিয়েও মানুষের মেন্টালিটিটা কোনো একটা জায়গায় গিয়ে একটা জায়গায় বায়াসড রয়েছে। কিন্তু এই যে বায়াসড যে ব্যাপারটা, এইটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার দেশ সেটার জন্য ক্ষতিকারক এমন না, এটা প্রতি রাষ্ট্রের জন্য, কারণ উই আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ আফটার গ্লোবালাইজেশন পিরিয়ড, প্রতিটা রাষ্ট্রের জন্যই সেটা ক্ষতিকারক। এবার আমি যেটা বলতে চাইছি যে যেই জায়গাটা থেকে একটু ডিভিয়েটেড হয়ে গেলাম, সেটা হচ্ছে যে এটার মানে এটা ভবিষ্যতে চেঞ্জ কী করে হবে। ভবিষ্যতে চেঞ্জ এটা একভাবেই হতে পারে, যখন মানুষ নিজেদের মেন্টালিটি থেকে চেঞ্জ করবে। হাত পেতে যে কোনো কিছু নেওয়া অনেকটা সহজ, হাতটাকে তুলে সেটাকে রোজগার করাচ্ছে। তো যদি আমার যতটা সামর্থ্য, আমি যদি ততটাই এক্সপেক্ট করি, নিজে যতটা খাটতে পারি ততটাই যদি খাটি, এবং সেটার বেসিসে যদি আমি নিজের পারিশ্রমিক চাই, তাহলে মনে হয় যে এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মানুষ যে এই হুট করে তার যোগ্যতার থেকে বেশি চেয়ে ফেলে মাঝে মাঝে, আর এই চাওয়াটাকেই বেশিরভাগ সময় পলিটিসাইজ করা হয়। তো এটা যদি চলতে থাকে, সমস্ত পলিটিক্যাল বডিজই যারা আছে তারা এই জিনিসটার একটা অ্যাডভান্টেজ নেবে এবং এটা চলতে থাকবে, ইট হ্যাজ অ্যাকচুয়ালি নো এন্ড। কিন্তু যদি মানুষ এই জিনিসটা নিজেদেরকে বোঝাতে পারে যে না, উই ডোন্ট নিড আ রিপ্রেজেন্টেটিভ ফর আওয়ার কাস্ট, উই ডোন্ট নিড আ রিপ্রেজেন্টেটিভ ফর আওয়ার রিলিজিয়ান, তাহলে একদিন এই দিকটা গিয়ে যারা পলিটিক্যাল লিডার্স থাকবে তারাও বুঝতে পারবে যে না, কাস্ট, রিলিজিয়ান এগুলোকে নিয়ে অ্যাফার্মেটিভ অ্যাকশান বার করা তাদের দায়িত্ব, নিশ্চয়ই তাদের দায়িত্ব, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের দায়িত্ব টু সার্ভ দ্য পিপল যারা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছে। তো সেই কাজটার দিকে তারা বেশি মনোযোগ দেবে। পূজা অর্চনার জন্য মন্দির মসজিদ ওপেন করার থেকে তারা বেশি মনে করবে যে কী করে ইকুয়ালিটি আনা যেতে পারে, জিডিপি রাইটসটা কী করে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা যেতে পারে, মানুষের হাতে চাকরি কী করে দেওয়া যেতে পারে, ইনফরমেশন টেকনোলজি কী করে ইনক্রিজ করা যেতে পারে, এই জিনিসগুলো। তো এটাই বলবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুই ডিপেন্ড করছে হাউ উই ওয়ান্ট টু সি ইন্ডিয়া ইন দ্য নিয়ার ফিউচার। আমরা যদি ইন্ডিয়াকে এরকমভাবেই দেখতে চাই, স্টিল আ ডেভেলপিং নেশন, তাহলে আমরা আবারও এরকম করে অনুদানের পেছনে ছুটবো, রিজার্ভেশনের পেছনে ছুটবো। বাট আমরা যদি চাই যে না, ইন্ডিয়া একটা বাদবাকি ডেভেলপ নেশনের মতন এগিয়ে আসবে, তখন নিশ্চয়ই আমরা ধর্ম আমাদের সাথে থাকবে। আমরা ছোটোবেলা থেকে যেই
কালচারে বড় হয়েছি, যে হেরিটেজ বড় হয়েছি, সেটা প্রতিনিয়ত আমাদের ব্যবহারের মধ্যে থেকে প্রকাশিত হবে। সেই জিনিসগুলোকে নিয়ে ইন্ডিয়া একটা নিউ হাইটসে পৌঁছাতে পারে। এভরিথিং ডিপেন্ডস আপন দ্য মেন্টালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, দ্য মেন্টালিটি অফ দ্য সিটিজেন্স লিভিং ইন আ কান্ট্রি। তো এটাই। তো বাকিটা আমরা অন্য কোথাও গিয়ে শ্যুট করি। অবশ্যই। এখানে তো একটা বেসিক ইন্ট্রোডাকশন হলো, তো কিছুটা এবার আমরা অন্য কোথাও গিয়ে শ্যুট করি, তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগবে দর্শকদের জন্য। হ্যাঁ, এবং আমরা মানে কথা প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেহেতু একটা খুবই পূর্ণভূমিতে আছি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা পৈতৃক ভিটে, তো আমরা সেই জিনিসটাও আমাদের পডকাস্টের একদম। মধ্যে ধরে তুলে ধরার চেষ্টা করব। একদমই, একদম। তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে স্টার্ট করো। হ্যাঁ, তো আমরা আবার ফিরে এলাম। এখন আমরা এই মুহূর্তে দুর্গা দালান যে জায়গাটাতে ছিলাম আমরা একটু আগে, সেখান থেকে একটুখানি আমরা মুভ করে আমরা একদম নেতাজির বাড়ির সামনে, যেখানে এখন কিনা সাধারণ পাঠাগার হয়ে গেছে, এবং এইখানে নেতাজির বাড়ির পুজো, এইখানটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমাদের পাশেই নেতাজি সুভাষচন্দ্র বোসের হাফ বাস্ট একটা মূর্তি আছে, যেটা হয়তো ক্যামেরাতে ঠিক করে দেখা যাচ্ছে না। দেওয়া হবে, হ্যাঁ, আলাদা করে দেখা অবশ্যই অবশ্যই। তো যেমনটা আমরা বলছিলাম আর কি, যে কমরেড দিগন্ত যেমন আমাদেরকে এনলাইটেন করলো যে যে সলিউশনগুলো, কারণ শুধুমাত্র প্রবলেম নিয়ে তো কথা বললে হবে না, আমাদেরকে সলিউশনটা নিয়েও কথা বলতে হবে, নাহলে পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত পেসিমিজম এসে যেতে পারে। হ্যাঁ, তো এই জায়গাতে দাঁড়িয়ে আমার একটা কথা যেটা মনে হয়, যেটা আমি বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে আমাদেরকে যদি আমরা একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল নিই এটার পিছনে, যে এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো তো একটা খুব বিশাল প্ল্যাটফর্ম, যেটা ইকোনমি বিরাট জেনারেট করে, তাতে কোনো সন্দেহ নেই। ইট ইজ ওয়ান অফ ইটস কাইন্ড বলা যেতে পারে। তো সেই রকম একটা পুজো যেটার এত ম্যাগনিটিউড, এত পোটেনশিয়াল আছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আরেকটা জিনিস আমরা স্মরণ করতে চাইবো, সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ছিলেন সার্বজনীন পুজো সেক্রেটারি সিমলা ব্যায়াম সমিতিতে। তো সেই সময়ে দাঁড়িয়ে এক একটি দুর্গা পুজো শুধুমাত্র যে পূজানুষ্ঠান একটা, সেই জায়গাতে সীমিত থাকতো না। সেখানে অনেক রকম বৈপ্লবিক আলোচনা এবং ভারতবর্ষ আগামী দিনে কীভাবে সমৃদ্ধ হতে পারে, সেই জিনিসটা নিয়ে কিন্তু সেই সময়তে চর্চা হতো। তো সেইখান থেকে আমার এই একটা প্রশ্ন থাকবে, যে এখনকার দুর্গাপুজোর প্ল্যাটফর্মগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি কমরেড দিগন্তর কাছে, এটা আমাদের প্রশ্ন থাকবে, যেহেতু পুজোর সময়, এবং সেইটা আমাদের ইকোনমি তথা আমাদের যারা যুব সমাজ, তো তাদের জন্য কিভাবে বেনিফিশিয়াল হতে পারে, এর থেকে বেরিয়ে আমরা কি করতে পারি, এবং আরও ইনোভেটিভলি, আরও মানে অল এনগ্রসিং আমরা কিভাবে হতে পারি, এটা সার্বভৌমভাবে আমাদের পুরো জাতি, ভারত তথা বাংলায় আমরা এই প্রোগ্রেসটা দেখতে পারি। তো আমি সেটা বলেই দিগন্তকে মাইকটা হ্যান্ড ওভার করছি। তো একটা খুব সুন্দর একটা পার্সপেক্টিভ তুলে ধরেছে কমরেড অপ্রতিম। তো ব্যাপারটা হচ্ছে যে দুর্গা পুজো বা বাঙালির কাছে যে কোনো পুজোই যেমন একটা কালচারাল একটা দিক আছে, কালচারাল একটা পার্সপেক্টিভ আছে, তেমনই একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই পুজোগুলো যে হয় সেটার মধ্যে অনেক কটা রিজনস আছে, এবং এগুলোকে পালন করার যে রিচুয়ালসগুলো, সেই রিচুয়ালসগুলো কোনো না কোনোভাবে বোঝায় যে কেন, কোথা থেকে এই জিনিসটা এসছে, বা এই পুজোটা যে অনুষ্ঠিত হচ্ছে কেন, বা উদযাপন করা হচ্ছে কেন। এই যে যদি আমরা দুর্গাপুজোরই কথা দেখি, এই যে মহিষাসুর বধ যেটা আমরা দেখি, সেটার ভেতরেও একটা রিজন ছিল, আটমোস্ট রিজন, যখন মা দুর্গাকে অস্ত্র তুলে নিতে হয় এবং এটার এগেনস্টে একটা রিভল্ট করতে হয়, যাই হয়ে থাকুক না কেন, সেটার দিকে আমরা এগোচ্ছি না। তো তেমনই কথা বলতে গেলে, যে এখন যদি আমরা দুর্গাপুজোকে দেখি, দুর্গাপুজোর এই যে ইকোনমি যেটা দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো হিউজ ইকোনমি দিচ্ছে, সেটা অবশ্যই আছে। বিশেষত এই ইকোনমিটা আসছে আমরা যদি দেখি কমার্শিয়ালাইজেশন থেকে। তো কারণ এখন সমস্ত কটা পুজো মণ্ডপের পাশেই আমরা দেখতে পাবো প্ল্যাকার্ডস, বিলবোর্ডস, বিভিন্ন রকম নামি দামি কোম্পানি, বৈদেশিক কোম্পানিরও বিলবোর্ডস, প্ল্যাকার্ডস আমরা দেখতে পাই। তো সেইখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইকোনমি ডিরাইভ হচ্ছে। এবং তার সাথে সাথে যদি আমরা দেখতে পাই যে আগেকার দিনের যে ব্যাপারটা ছিল, যে ছোটোখাটো যেই মেলাগুলো অনুষ্ঠিত হতো, সেখানে অনেক শিল্পীরা তারা নিজেদের আর্টকে নিয়ে আসতো, তারা সেখানে বিক্রি করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কমার্শিয়ালাইজেশনের একটা চক্করে এই ছোটোখাটো যারা শিল্পীরা আছেন, তারা এখন খুব একটা বেশি জায়গা পাচ্ছে না নিজেদের আর্ট ফর্মটাকে শো করার জন্য, বা তারা যাতে পুজোর সময় কয়েকটা জিনিস বিক্রি করতে পারে, সেই জায়গাটা তারা পাচ্ছে না। তো
এইটা মনে হয় যে ইকোনমি তো আসতে থাকবেই নিশ্চয়ই। দেখুন পুজো যে হারে বাড়তে চলেছে, যে হারে ইনোভেশনস আসছে, আমরা যদি প্যান্ডেলের থিম নিয়ে কথা বলি, তো আস্তে আস্তে উইথ দ্য গ্রোয়িং ডেজ আমরা দেখতে পাবো যে ইকোনমি বাড়ছে, বা ইকোনমি যেটা ডিরাইভ হচ্ছে পুজো থেকে সেটাও বাড়বে। কিন্তু এই যে ছোট্ট শিল্পী যারা ছিল, তারা যে নিজেদের আর্ট ফর্মটাকে এত দিন ধরে করে এসেছে, একটা টাইমে তারা দেখেছে হয়তো তাদের জেনারেশন ওয়াইজ তাদের বাবাও হয়তো এই কাজটা করেছে, তাদের ঠাকুরদাদাও এই কাজটা করেছে, বাট এখন এই অনলাইনফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই মানুষজন খুব একটা বাজারে গিয়ে জিনিসপত্র কেনা পছন্দ করছে না। এখন সব কিছুই 10 মিনিটস ডেলিভারি হয়ে গেছে। তাই জন্য সারা বছর তাদের ইনকামে তো একটা আঘাত থাকেই। তার উপর তারা মনে করে যে পুজোর সময় যদি একটু বেশি ক্রয় বিক্রয় হয়, কিন্তু সেটাও এখন মোটামুটি প্রায় বন্ধের দিকে। তো আমার একটা অনুরোধ থাকবে যে যারা শুনছে বা সবার কাছ থেকেই, যে আমরা এইটুকুনি অন্তত সাম্যটা যাতে বজায় রাখতে পারি। যারা খেটে খাওয়া ছোট শিল্পী, তাদের আর্ট ফর্মগুলোও যেন বিক্রি করার মতন প্ল্যাটফর্ম পাওয়া যায় পুজোর সময়, কারণ এটাই তো হয়ে এসছিল। এখন হয়তো কমার্শিয়ালাইজেশনের চাপে পড়ে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, বড় বড় আর্ট ফর্মের নিচে এসে এরকম ছোট ছোট আর্টিস্টরা হারিয়ে যাচ্ছে, কিন্তু তাও এনাদের কথা ভাবা উচিত। আর একটা কথা, কালচারালি তো আমরা দেখতে পেলাম ইউনেস্কোর অলরেডি রেকগনাইজড হয়েছে আমাদের দুর্গাপুজো, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখনকার ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, আমরা তো যেই টাইমটায় বড় হয়েছি আমরা জানতাম বনেদি পুজো, আমরা থিমের পুজোও জানতাম, কিন্তু আমাদের ভাই বোনেরা যারা পার্টিকুলারলি এই টাইমটায় বড় হচ্ছে, তারা কিন্তু বনেদি পুজো মানে কি সেটাই আস্তে আস্তে হারিয়ে ফেলছে। এবং তাই জন্যই আমরা এমন একটা লোকেশনও চুজ করেছি যেখানে Exactly. কিনা বনেদিয়ানা এবং ভারতের বিপ্লবের একটা অত্যন্ত নিগূঢ় এবং বলতে গেলে অবিচ্ছেদ্য অংশ। একদম নেতাজির চেয়ে ভালো উদাহরণ আর তো আর কিছু তো হতে কেউ পারে না হতে পারে না। ভারতবর্ষ তথা পৃথিবীর বিপ্লবের ইতিহাসে। তো সেই রকম জায়গায় আমাদের চুজ করার পিছনে এই একটা বড় কারণ যে আমরা যাতে বনেদিয়ানা যে বাংলার যে পুজোর যে আসল রূপটা, শুধুমাত্র তো বারোয়ারি পুজো নয় বা একদমই। শুধুমাত্র শহরের রোশনাই নয়, আমরা শহর থেকে একটুখানি বেরিয়ে যদি একটু পাশে দেখি, একদম এবং ইকোনমিটা শুধু কিন্তু কলকাতা কেন্দ্রিক হলেও হবে না। অবশ্যই অবশ্যই ওটাই বলতে চাইছিলাম যে আমাদের দেখতে হবে যে এত বড় একটা যখন অনুষ্ঠান আমাদের হয়, এত বড় একটা ফেস্টিভ্যাল, সেখান থেকে সেটা ইকোনমি হোক, সেটা রেকগনিশন হোক, যেই ডিরাইভ করছে না কেন, সেটা যেন ইকুয়াল ডেরিভেশনটা থাকে, সবাই যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকে জিনিসটার, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এই জিনিসটা যাতে না হয়। কারণ দেবী দুর্গা মর্তে আসেন সবার ভালো ভেবে, তার সন্তানদের ভালো চিন্তাভাবনা করে, সেই সময়ও যদি কেউ সুযোগ পায় আর কেউ যদি সুযোগ না পায়, সেটা খারাপ হবে। তো যেরকমটা বলছিলাম যে এই যে বনেদি বাড়ির পুজো, এই যে বারোয়ারি পুজোগুলো, মানে এই থিমের পুজোটাকে বাদ দিয়েও যে একটা পুজো আছে, সেটাকে একটু গ্লোরিফাই করা উচিত আমার মনে হয়। কারণ থিমের পুজো নিশ্চয়ই মানুষকে বেশি আকর্ষিত করে, কিন্তু সেটাকে বাদ দিয়েও যদি অ্যাকচুয়াল রুটস আমরা খুঁজে পেতে চাই, আমরা এই পুজোগুলোকে কখনো ইগনোর বা ডিনাই করতে পারবো না। অবশ্যই অবশ্যই। তো এখান থেকে আমি কমরেড অপ্রতিমের কাছে একটা প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে দুর্গাপুজোর আশা বা দুর্গাপুজো চলে যাওয়ার মধ্যে যেই স্পেসটা থাকে, সারা শহর তখন সেজে ওঠে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি কোনো রকম বিটি দিতে চাইছি না দর্শকদের, বাট আমি এইটুকুনি জানাতে চাইছি যে চিন্তা করে দেখো যে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গলে সাউথ ক্যালকাটা ল কলেজে একটা ইনসিডেন্ট ঘটে। আগের বছর আমরা দেখতে পেলাম আরজিকর কেস, সেটা। তো এগুলোর পরেও দেবী দুর্গা যখন মর্তে আসেন, আমি জানি না ওনার কি মনে হয়, ওনার বুকটাও কাঁপে নিশ্চয়ই, কিন্তু যাই হোক, মানুষ এই যে কমপ্লিটলি একটা ফেস্টিভ মুডে চলে যায়, সেখান থেকে তাদের যেই রিফর্মের প্রতি যেই একটা দায়বদ্ধতা, সেটাতে যে চলে যায়, এটা তো একটা ক্ষতি করে যে কোনো রিভল্টকে। এবং যাই হোক, এটা শুধু সরকারের এগেনস্ট বলে তো নয়, এটা একটা অপরাধের এগেনস্টে। তো অপরাধীরাও যারা থাকে, তারাও কোনো না কোনোভাবে এই টাইমটাকে কাজে লাগিয়ে নেয়, যে ঠিক আছে, তারাও ভাবে যে এই টাইমটাতে আমরা সেই স্পেসটা পেয়ে যাব। তো এইটা নিয়ে কমরেড অপ্রতিমের মানে মন্তব্যটা কি? একটা জিনিস ঘটে আসছে, একটা আন্দোলন হচ্ছে, হঠাৎ করে পুজো এলো, পুজোর সময় সমস্ত কিছু চুপ, মানুষ আবার অনুষ্ঠানে ফিরে গেল, আবার আনন্দ আয়োজনে ফিরে গেল। যারা নির্যাতিতা, যারা অত্যাচারিত, তাদের অত্যাচারের কোনো রকম জাস্টিস পেল না। তো এটা নিয়ে কমরেড অপ্রতিম কী বলতে চায়? অবশ্যই। তো অত্যন্ত মানে যেটা নিয়ে আমাদের ইভেন আলোচনা শুরু হয়েছিল,
তো সেই টোনেই কমরেড দিগন্ত এই যে প্রশ্নটা করেছে, এইটা কিন্তু মানে আমাদের একটা সবার, মানে শুধু আমাদের দুজনের নয়, আমাদের সবার একটা রিফ্লেক্ট করার আমার মনে হয় একটা অপরচুনিটি আসে প্রতিবার, যে আমরা দুর্গাপূজাটা যে অনুষ্ঠান করছি সেটা কি শুধুমাত্র ফেস্টিভিটির মধ্যে লিমিটেড আছে কি না। আর কারণ দুর্গাপূজা তো শুধুমাত্র ফেস্টিভ্যাল না, আমাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এখানে আমরা একজন এমন দেবীকে পুজো করছি, মানে যার প্রকাশ হচ্ছে সমস্ত সর্বভূতে বলা যেতে পারে। মানে যদি বলতে হয়, আমি এখানে একটা লাইন দিয়ে শুরু করতে চাইবো আর কি, যদি মানে সেই জিনিসটা যেহেতু আমার রেলেভেন্ট বলে মনে হয়, যে একটা লাইন আছে খুব সুন্দর সংস্কৃতে, যেটা দেবী পুজোতে খুবই ব্যবহৃত, যে স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু, মানে দেবীর প্রকাশ তো সর্বভূতে আসেনি, কিন্তু তিনি সবথেকে বেশি প্রকাশমানা মহিলাদের মধ্যে দিয়ে। এবং ভারতীয় মহিলারা যারা কিনা সারা পৃথিবীর মহিলাদের মধ্যে একটি উদাহরণস্বরূপ হিসেবে আমরা দেখতে পেয়েছি, ভারতের মহিলারা তাদের মেধা, তাদের ক্ষমতা সব কিছু বারবার প্রমাণিত করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন দুর্গাপূজা অনুষ্ঠান করছি, এবং যে দুটি ভয়াবহ ঘটনার কথা কমরেড দিগন্ত আমাদেরকে আবার মনে করিয়ে দিল, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রতিবার ভাবতে হবে, যে এই যে আমরা শুধুমাত্র ফেস্টিভিটির মধ্যে ঢুকে পড়ছি, উৎসবের মধ্যে ঢুকে পড়ছি, কোথাও গিয়ে হয়তো আমাদের মধ্যে আজকে ম্যাক্সিমামেরই অভয়ার কথা মনে নেই। কোথাও গিয়ে কিন্তু ম্যাক্সিমাম, মানে যতক্ষণ আমার মনে হয় যতদিন এই খবরগুলো নিউজ পেপারে আসছে, খবরের কাগজে আসছে, সংবাদ মাধ্যমে আসছে, ইনস্টাগ্রামে আসছে, ফেসবুকে আসছে, আমাদের মাথায় কিন্তু ততদিনই আছে। আমাদের কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে যারা যারা, ইভেন আমি কাউকে ছোট করছি না, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক না করেই বলছি, যে আমরা যখন মিছিল করছি, আমরা যখন আন্দোলন করছি, আমাদের কিন্তু এই জিনিসটা সবসময় তো মাথায় রাখতে হবে যে আন্দোলন করাটা কিন্তু কোনো উৎসবের পর্যায়ে পড়ে না, যে আমরা সেটা একটা দায়বদ্ধভাবে করলাম, প্রতি বছর হবে তাই জন্য করলাম, কারণ একই জিনিসের পুনরাবৃত্তি দুটো বছরের কম সময়ের মধ্যে হয়ে গেল। তাহলে আমাদের দায়বদ্ধতাটা কোথায় হলো, যে আমরা আমাদের মেয়েদের বাঁচাতে পারছি না, আমরা আমাদের মা বোনেদের বাঁচাতে পারছি না, আমরা তাদের যে বেসিক হিউম্যান রাইট, সেইখান থেকে তাদেরকে বঞ্চিত করছি, এবং তারপরে গিয়ে আমরা খুব হাসতে হাসতে এক একটি পুজো প্যান্ডেলে ঢুকছি, বা আমরা দুর্গা পূজানুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছি। তো সেইখান থেকে আমার যেটা মনে হয়, যে একটা এক্সাম্পল আমরা যেটা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি 1793-তে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, এবং 1893-তে স্বামী বিবেকানন্দ সেখানে যখন স্পিচ দিতে যান, তখন উনি বলেছিলেন যে আমেরিকা 100 বছরের মধ্যে যে তাদের উন্নতি সাধন করতে পেরেছে, তার পিছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের নারীদের এম্পাওয়ার করা, এবং মেয়েদেরকে শুধুমাত্র যে ইকুয়াল রাইটস দিয়ে দেওয়া তা নয়, কিন্তু তাদেরকে সমস্ত জায়গা থেকে সমাদৃত করে তাদের প্রতিটা ইনস্টিটিউশনে তারা সেরকমভাবে ওয়েলকাম করেছে এবং জায়গাও ছেড়ে দিয়েছে। যার জন্যে আমার মনে হয় যে ভারতবর্ষে ইকুয়াল রাইটস তো এখন আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় থেকেই সেই জিনিসটা বাঙালি তথা ভারতবাসী ধীরে 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 আনতে পেরেছিল সমাজে। কিন্তু কোথাও গিয়ে আমার তো এখনও মনে হয় যে আমরা এখনও পর্যন্ত সেই আদিম সমাজের মধ্যেই আছি, শুধুমাত্র আমাদের যে কাপড় চোপড় আছে সেই জিনিসটাই পাল্টে গেছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে মা দুর্গার চেহারা হয়তো বদলেছে, সময়ের সাথে সাথে আমাদের বেশভূষা হয়তো বদলেছে, কিন্তু আমাদের হয়তো থট প্রসেসটা কোথাও বদলায়নি। তো সেই জায়গাতেই আমাদের এই জিনিসটা ভাবতে হবে যে আমেরিকানদের কিন্তু যে ধর্ম, তাদের সেই ধর্মে কিন্তু সেরকমভাবে মাতৃস্থান নেই। আমাদের ধর্মে, যেটা ভারতবর্ষের এতদিন ধরে, শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বলবো না আমি, কিন্তু ভারতের সভ্যতার আদি প্রাণ হিসেবে কিন্তু সেখানে আমরা ফেমিনিন ওয়ার্শিপ দেখেছি হরপ্পন সভ্যতাতে বা বৈদিক সভ্যতাতে, সেটাকে তো আর আমরা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই এই যে ডিইটি আমরা পুজো করে এসেছি, তার যেরকমই ফর্ম হোক না কেন, সেখানে কিন্তু মহিলাদেরকে একটি অত্যন্ত উচ্চ স্থান দেওয়া হয়েছে। সেই স্থানটা আমার যেন মনে হয় কোথাও, যে আমাদের ধর্মের মধ্যে সেটা থাকা সত্ত্বেও আমরা সেই যে জায়গাটা থেকে মানসিকভাবে এবং সমস্ত দৈনন্দিন কাজ যে আমরা করি, সেখানে সেই জিনিসটার কিন্তু কোথাও প্রতিফলন নেই। তাহলে শুধুমাত্র দুর্গাকে এই যে পুজো করছি, সেটা তো খুবই ভালো জিনিস, কিন্তু শুধুমাত্র সেই জায়গাতে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদেরকে প্রতি মুহূর্তে এই জিনিসটা ভাবতে হবে যে আমরা তাদের প্রতি কীরকম ভাবনা রাখছি। আমরা কি আদৌ কোনো মহিলার মধ্যে দুর্গাকে দেখতে পাচ্ছি কিনা? দুর্গার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, কিন্তু আমি অন্য কোনো মহিলার মধ্যে দুর্গাকে দেখতে পাচ্ছি কিনা, এই জিনিসটা হচ্ছে এই মুহূর্তে আমাদের একটা অত্যন্ত অত্যন্ত বাঙালি হিসেবে, আমি ভারতবাসীও বলবো না, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমরা এই মুহূর্তে দুর্গাপূজা নিয়ে কথা বলছি, তো আমি শুধুমাত্র বাঙালির ক্ষেত্রেই বলবো যে
আগে আমরা যদি নিজেদের সংস্কার না করতে পারি, তাহলে আমরা ভারত বা দুনিয়ার সম্বন্ধে কথা বলার যোগ্যতাটা কোথা থেকে অর্জন করব? যে শহর কিনা কনসিস্টেন্টলি সেফেস্ট সিটির ক্যাটাগরিতে আসতো, আজকে সেই শহর তলানিতে নেমে গেছে। এটা 2 বছরের মধ্যে এই জিনিসটা হয়েছে। সেটা কি করে হলো? তার জন্য কি কোথাও আমরা সবাই দায়ী নয়? এই জিনিসটা আমি জানতে চাইবো, মানে এইটাতে কমরেড দিগন্তর কি মনে হয় যে এইটার সলিউশন আমরা আরও কীভাবে করতে পারি? এবং মানে শুধুমাত্র তো তাই নয়, আমাদের সম্মুখে এখন অনেক অনেক সমস্যা আছে। সব কটা সমস্যার কথা হয়তো আমরা আজকে আলোচনাও করতে পারবো না, কিন্তু সেই জায়গা থেকে মানে আমার এইটা প্রশ্ন থাকবে যে আমরা কিভাবে মহিলাদের আরও সুরক্ষিত সমাজ দিতে পারি। এবং মানে ইভেন আমার এই জিনিসটা, এটা আমার একটা সত্যিকারের প্রশ্ন, শুধু কমরেড দিগন্তকে না, এবং দর্শক মণ্ডলীর মধ্যে যারা যারা এই জিনিসটা দেখবেন তাদের কাছে, যে আদৌ কি এই কথাটা ঠিক যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট করব, সেটা কি মানে সেলফ এভিডেন্ট নয়? সেটাই আমার একটা প্রশ্ন থাকবে। খুব দামি কয়েকটা কথা বললো কমরেড অপ্রতিম। আমার কথাটা হচ্ছে, একটা কথা ছিল যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম, সেটা হচ্ছে পিপল ডিজার্ভ ইটস গভর্নমেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেই গভর্নিং বডিসরা আছে, তারা কাদের সাপোর্ট করবে, কোন নীতিকে সাপোর্ট করবে এবং কোন নীতিকে সাপোর্ট করবে না, দ্যাট ইজ আ রিফ্লেকশন অফ হাউ দ্য সিটিজেন্স ওয়ান্ট টু সি ইটস গভর্নমেন্ট। দেখো, একটা জিনিস ভুলে গেলে চলবে না। আমরা যদি বিগত অনেক কটাই ইনসিডেন্টস দেখি, আরজি করের মর্মান্তিক ইনসিডেন্ট, সাউথ কলকাতা ল কলেজের মর্মান্তিক ইনসিডেন্ট, সব কটা জায়গাতেই আমরা কিন্তু পেয়েছি অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনো দিক থেকে ফেলড। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র যে স্টেট গভর্নমেন্টের এই জায়গাটায় দোষ ছিল, অবশ্যই আমরা দেখেছি যখন ফার্স্ট ভুয়ো খবরটা দেওয়া হয় অভয়ার মা বাবাকে যে আপনার মেয়ে সুইসাইড করেছেন, সেটাও একটা ভুয়ো খবর ছিল, যেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পৌঁছেছিল, বা আরজি করে অ্যাডমিনিস্ট্রেশন যেখান থেকে হোক সেটা পৌঁছেছিল, তার বাবা মায়ের কাছে গেছিলো। আমরা যদি সাউথ ক্যালকাটা ল কলেজের কথা বলি, আমরা দেখব এই যে মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো মডেল, এরা শিক্ষার্থী, এরা একজন শিক্ষার্থী হয়েই সেই কলেজে যেত, যেই কলেজে সে পড়ে এসছে, সেই কলেজে এত বড় হিংস্র একটা কাজ করার আগে সে দুবারও ভাবলো না। তেমনভাবে উল্টো দিক থেকে যদি আমরা দেখতে যাই, যে এই যে কেসগুলো, মানুষ তো চায় যে ইন্ডিয়াতে আমরা কি বলি, আমরা ইউনিটারি মানে বায়াসড একটা ফেডারেল স্ট্রাকচার বলি। এই যে ফেডারালিজমের মধ্যে থেকে দাঁড়িয়ে এত কটা অর্গানাইজেশন আছে, এত কটা বডিজ আছে যারা তদন্ত করছে, সেই বডিজগুলোর কতটা গ্রহণযোগ্যতার, কতটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে? কারণ আরজি কর কেস এখনও সিবিআই দেখছে। আমি জানি না আর কত বছর লাগবে সেই কেসের একটা সুরাহা বার করতে। আবার মা বাবাকে দেখে এখনও পর্যন্ত দেখে কষ্ট হয়, কারণ তারা কমপ্লিটলি আইসোলেটেড হয়ে গেছে সোসাইটির কাছ থেকে। সেদিনকেই তাদের একটা ইন্টারভিউ শুনছিলাম। তো এই সমস্ত অর্গানাইজেশনে যারা আছে, যাদের মানুষের ভরসা যাদের ওপর আছে, যে না, আমার সাথে কোনো অন্যায় হলে যদি স্টেট গভর্নমেন্টও আমার পাশে না থাকে, আমি সেন্ট্রাল এজেন্সির কাছে যাব। এই সেন্ট্রাল এজেন্সিরাও আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সপারেন্ট নয়, আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকাউন্টেবল নয়। তাই জন্য বছরের পর বছর কেটে যাচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে রিক্রুট করা হয়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়, ইনভেস্টিগেটিং অফিসার আনা হয়। কিন্তু তারপরেও এইটুকুনি আমরা আশা করতে পারবো না যে আমাদের মা বোনেদের এগেনস্টে বা আমাদের এগেনস্টে যখন কোনো অত্যাচার হবে, যখন কোনো অন্যায় হবে, সেটার একটা জাস্টিস তারা আমাদেরকে এনে দেবে। তো সেটা তো একটা কথা রইলই। আর একটা কথা হচ্ছে যে এই যে আমরা বলি যে এম্পাওয়ারমেন্ট, ঘটনাটা হচ্ছে যে একটা কথা ছিল যখন ফেমিনিজমে থার্ড ওয়েভ অফ ফেমিনিজম এসেছিল, বলেছিল নো ওয়ান ইজ এ বর্ন নো ওম্যান, মানে কেউ জন্মগত মহিলা হন না বা কেউ জন্মগত পুরুষ হন না। আর এই যে পুরুষ বা মহিলার ভেতরে যে শ্রেণীবিভাগটা, এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা তাদের শারীরিক চরিত্র বাদ দিয়ে আর কিছুতেই থাকার উচিত বলে আমাদের মনে হয় না। তো সেই জায়গা থেকে এম্পাওয়ার্ড যদি আমি করতেই চাই, আমাকে এম্পাওয়ার্ড করতে হবে সেই সমস্ত কয়েকটা ছেলেদের যারা নিজেদেরকে এতটাই কুরুচিকর বানিয়ে ফেলেছে যে তারা অন্তত সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে যোগ্য সম্মানটুকুনিও দিতে পারে না। এটা কনস্টিটিউশনের কোনো আইন আসুক বা এটা যতই এম্পাওয়ারমেন্ট স্কিমস আসুক, দেখো অনেক কটা এসছে, আমরা দেখেছি ওয়ার্ক প্লেসে মেয়েদের এগেনস্টে হ্যারাসমেন্ট হলে তার এগেনস্টে আইন এসছে, আমরা পক্সো দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি। বাট তারপরে চেঞ্জ কি এসছে? প্রতি বছর হয়ে যাচ্ছে জিনিসটা।
কোনো একটা জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে এই যে আমি আগেও তোমাকে বললাম যে এই যে মানুষের মানসিকতাটা, আমরা আজকে দাঁড়িয়ে সরকারকে ব্লেম করা, অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লেম করা ইজ ভেরি ইজি, কিন্তু এইটা যে হচ্ছে যে সরকার যে এরকম, সেটার জন্য আমরাই দায়ী, বিকজ উই আর দ্য পিপল হু চুজ আওয়ার গভর্নমেন্ট। তো একটা জিনিসই বলবো যে মহিলাদেরও এটা বোঝা উচিত, এটা খুবই সত্যি কথা। হয়তো এই কথাটা আমার কেউ পছন্দ করবে না, বাট সেটাতে আমার যায় আসে না। আজকালকার দিনে মহিলাদেরও এটা বোঝা উচিত যে কার সাথে তারা মিশবে এবং কার সাথে তারা মিশবে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের সেফটিটা তাদের হাতে। এটা যে কোনো ছেলের পক্ষেও, ছেলের বন্ধু সার্কেলে যদি এমন কেউ থাকে যারা এরকম চিন্তাভাবনা করে, তাহলে তার সাথেও, সেই ছেলেটার সাথেও কোনো ক্ষতি হতে পারে, এবং মেয়েদের বন্ধু মহলেও যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তাদেরও ক্ষতি হতে পারে। এটা জেন্ডার নির্বিশেষে বলছি আমি। তো মেয়েদেরও একটু বোঝা উচিত যে আমি কার সাথে ঘুরছি, আমি কার সাথে বেরোচ্ছি, আমি কার সাথে থাকছি, কারণ এটা তাদের লাইফের ওপর ম্যাটার করছে। তো এটাই বলতে চাইবো। আর ঘটনাটা হচ্ছে যে আস্তে আস্তে সিভিলাইজেশনের দিকে এগোচ্ছি আমরা রিপ্রেজেন্টেশনের কথা বলি, আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলি, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমরা যত আলাদা রিপ্রেজেন্টেশন চাইবো না, আমরা যত আলাদা করে এম্পাওয়ার্ড করতে চাইবো, আমরা ডিভিশনটা তত বাড়াবো। একদমই তাই। ইন্ডিয়া এমনিতেই অলওয়েজ ডিভাইডেড আমি মনে করি, তো সেটার বাদে যখন আলাদা করে রিপ্রেজেন্টেশন এনে দেবো, আমি ডিভিশনটা আলাদা করে আরও তৈরি করব। তো সেটা একটা জিনিস বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয়। তো আমি কমরেড অপ্রতিমকে জিজ্ঞেস করব যে এই যে ওমেন সেফটি নিয়ে আমরা কথা বললাম, সেটা হচ্ছে যে অপ্রতিম যেহেতু একটা বাইরের স্টেটে থাকে বেশ কয়েকটা বছর ধরে, আমি জিজ্ঞেস করব যে এই যে ডিফারেন্সটা, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশন একটা অন্যরকমভাবে দেখছি, তুমি যেই স্টেটে থাকো তার অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই অন্যরকম, বাট এখানে দাঁড়িয়ে মেয়েদের যে আইডিওলজি এখন একটা হয়ে গেছে, তারা সত্যি কথা বলতে তারা ভয় পাচ্ছে রাত্রিবেলা বেরোতে, এই যে ঠাকুর দেখবে সেটাতেও তারা ভয় পাচ্ছে। তো এটা কি অন্য স্টেটেও এরকম হচ্ছে, বা পার্টিকুলারলি তুমি যে স্টেটে আছো সেই স্টেটেও কি সেরকম হচ্ছে, নাকি সিচুয়েশনটা একটু বেটার অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ, তো খুবই একটি মানে স্ট্যাটিস্টিক্যাল প্রশ্ন করলো কমরেড দিগন্ত, যেটা আমাদের এই মুহূর্তে জানা খুব দরকার, নাহলে আমাদের কাছে কম্প্যারিজনের কোনো রেফারেন্স থাকবে না। তো এইটা বলার আগে মানে আমি যেটা থেকে হ্যাঁ তো যেটা হ্যাঁ তো যেটা নিয়ে আমি শুরু করতে চাইবো আর কি এই আলোচনাটা, তো সেইখানে আমার মনে হয় যে এই যে আমরা এই যে কথাটা নিয়ে আমরা কথা বলছিলাম যে উইমেন সেফটি এবং পশ্চিমবঙ্গের যে এই বর্তমান অবস্থাটা, গিভেন যে এই সময়ের দুর্গাপূজা, তো আমাদের একটা জিনিস ভাবতে হবে যে কোথাও গিয়ে যে এই যে ইউথ তাদের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে তারা কয়েকটা এলিমেন্ট আছে যে জিনিসটাকে আমার মনে হয় ওভারলি সেই জিনিসটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে, যেগুলোর জায়গাতে হয়তো মানে বলতে গেলে আজকে শুনতে গেলে হয়তো সেটাকে অর্থোডক্স লাগতে পারে, কিন্তু সেই জিনিসগুলোই আজকে দেখা যাচ্ছে যে তাদের অনেকটা প্রোটেক্টিভ ফিল্টার হিসেবে কাজ করতে পারে। যেমন মানে উদাহরণ রূপে আমি বলি যে এই যে আমরা কথার ছলে নানা রকম বাক্য ব্যবহার করি বা নানা রকম শব্দ ব্যবহার করি, নানা রকম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা, তো সেই জিনিসটা নারী পুরুষ নির্বিশেষে আছে। তো আমরা বুঝতে পারছি এখন একটা জিনিস এই জায়গাটাতে খুব ক্রুশিয়াল একটা যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে যে ধরুন আমি একটা পার্টিকুলার শ্রেণীকে টার্গেট করে একটা পার্টিকুলার কোনো কথা বললাম যে জিনিসটা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে পড়ে, সেইখানে একটি পার্টিকুলার জাতিকে, যেটি মোস্টলি আমরা দেখি নারী জাতিকে টার্গেট করা হয়, তো করা হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা সাধারণত একটা সময় পর্যন্ত পুরুষরা দিয়ে থাকতো, সেটাকে কিন্তু আমি সাপোর্ট করছি না, সেই জিনিসটা খুব দ্রষ্টব্য, কারণ সেখান থেকে আমি মানে সে পরের জিনিসটা আমি লিড করতে পারবো না, রাইট। এখন যখন সেই একটা সমাজের মধ্যে ধরুন চারটে ছেলে আছে, তারা কোনো একটি কথার মাঝখানে বহুবার সেই একটি পার্টিকুলার টার্ম ব্যবহার করছে, এখন সেই গ্রুপের মধ্যে যদি বেশ কয়েকটি মেয়ে থাকে, তাহলে আমরা দেখব যে তারাও সময়ের সাথে সাথে কিন্তু সেই টার্মগুলোকে নর্মালাইজ করে ফেলেছে। এখন তাহলে কি এই জিনিসটাকে আপনারা রেপ কালচার বলবেন না? এই জিনিসটা আমার একটা প্রশ্ন থাকবে, ছেলেরা তো করছেই। এখন যখন এই মেয়েরা, যাদের নিজেদের আইডেন্টিটি সম্বন্ধে সচেতন হওয়া উচিত, গিভেন দ্যাট দ্য ক্রাইমস অন দেম আর রাইজিং, সেইখানে গিয়ে তারাও সেই জিনিসটাকে নর্মালাইজ করে ফেলছে শুধুমাত্র জাস্ট টু বি কুল,
সেই জিনিসটাতে এবং মানে যে জিনিসটা কমরেড দিগন্ত আমাকে জিজ্ঞেস করলো যে অন্য স্টেটে কী অবস্থা, মানে এই জায়গাতে আমি একটা ভাষাগত দিক তুলে ধরবো, সেটা হচ্ছে যে বাঙালি জাতি যেহেতু বহুকাল ধরেই মাতৃশক্তি অত্যন্ত বেশিভাবে পুজো করে এসছে, তাই জন্য বাঙালির আপামর জনসাধারণের মধ্যে এখন যদিও নানা রকম ইনফ্লুয়েন্সের মধ্যে সেই সব জিনিসপত্রগুলো পাল্টাচ্ছে আমরা দেখছি, কিন্তু আমরা যদি অরিজিনাল দেখি বাংলা ভাষা সেরকমভাবে নারী জাতির প্রতি সেরকম বিদ্বেষমূলক কোনো রকম বার্তা বিশেষ নেই। কিন্তু অপরদিকে আমরা যদি আমাদের প্রতিবেশী রাজ্যদেরকে দেখি, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা স্ট্যাটিস্টিক্যালি অনেক বেশি। তো এই জিনিসটা যখন কমরেড দিগন্ত আমাকে জিজ্ঞেস করছে যে আমি যেখানে আছি সেই জায়গাতে, আমি প্রসঙ্গত বলে রাখি আমি এই মুহূর্তে মেঘালয়তে আছি। তো মেঘালয় হচ্ছে এমন একটি জায়গা যেটি হচ্ছে মানে অনেকটাভাবেই মহিলা পরিচালিত, মানে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি ফলো করা হয় সেখানে। কিন্তু সেখানেও বেশ কিছু ডিসক্রিমিনেশন আছে। ডিসক্রিমিনেশনের কথাটা আমি বলতে এই কারণে চাই, কারণ সবটা যদি আমি ভালো বলি তাহলে আমার কিন্তু এখানে এই আলোচনাটা করার কোনো মানে হবে না। তো এই ম্যাট্রিলিনিয়াল সোসাইটির প্রচুর বেনিফিট আছে, কিন্তু অদ্ভুতভাবে তারা তাদের ফেডারেল স্ট্রাকচারে একটা অদ্ভুত জিনিস মেনশন করে রেখেছে। এটা আমি কয়েকদিন আগে জানতে পেরেছিলাম যে নারীরা কখনো তাদের পলিটিক্যাল ওপিনিয়ন ভয়েস করতে পারবে না, তাদের কোনো নিজেদের রিপ্রেজেন্টেটিভ থাকবে না। এখন নিজেদের রিপ্রেজেন্টেটিভ বলতে আমি মহিলা বলছি, কিন্তু যদিও সবসময় তারা অবশ্যই নিজেদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওঠে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে কোনো সুসভ্য সমাজে একটি ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচারে সেখানে অ্যাটলিস্ট একজন মহিলা রিপ্রেজেন্টেশন থাকা অবশ্যই দরকার। তো সেইখানে কিন্তু মেঘালয়ের যে ব্যবস্থা, তাদের যে ইন্ডিজিনিয়াস বিলিফগুলো, তাদের মতে কিন্তু নারীরা সেখানে পলিটিক্যালি কোনো রকমভাবে পার্টিসিপেট করতে পারবে না, যদিও তাদের অন্যান্য রাইটস অনেক বেশি। তো সেই জায়গাটাতেও একটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যে জায়গাতে আছি, যেহেতু সেটি একটি ন্যাশনাল ইনস্টিটিউট, তো সেখানে আমার কর্মসূত্রে আমার বেশ কিছু মানুষের সাথে দেখা হয়, যেখানে কমরেড দিগন্তর সাথে যেটা কথা হচ্ছিল আমাদের এই মুহূর্তে, যে ভাষাগত দিক যেটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারতের যে চিত্রটা, সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু অত্যন্ত বহুল প্রচলিত। সেখানে ইভেন মেয়েরাও এই জিনিসপত্রগুলোকে অত্যন্ত নর্মালাইজ করে ফেলেছে ছেলেদের সাথে থাকার জন্য। এবং এখনও পর্যন্ত সেখানে ক্রাইম রেট পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনায় কম থাকলেও সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তার কথা। সেখানে কিন্তু আমাদের এই জিনিসটা ভাবতে হবে যে কোথাও না কোথাও গিয়ে কিছু কিছু পার্টিকুলার শ্রেণীর মানুষ, আমরা যতই শ্রেণী বিভাগ না করতে চাই, আমাদের কখনোই আমাদের ভাবধারা বা সেখানে কোনো ভাষাভিত্তিক বিভাজন, ধর্মভিত্তিক বিভাজন বা জাতিগত বিভাজন কোনোটাই আমরা সমর্থন করি না। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বললাম, যে একটি বিশেষ জায়গার মানুষ এই কালচারটাকে অত্যন্তভাবে নর্মালাইজ করে ফেলেছে, এবং কোথাও মাতৃপ্রেমী বাঙালি সেই জিনিসটাকে অত্যন্ত নর্মালাইজ করে নিজেদের মধ্যে সেই জিনিসটা নিয়ে এসছে। এবং আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা, এই যে কালচারটা ওভারঅল আমরা ইনস্টাগ্রামে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, হোয়াটসঅ্যাপ খুললে দেখতে পাই, এই জিনিসটা কিন্তু আমাদের মানসিক বিকারের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এইটাই আমি বলতে চাইবো এখানে। অবশ্যই। তো একদম কমরেড অপ্রতিম যেই কথাটা বলেছেন, দেখুন, যখন ফার্স্টে সোশ্যাল মিডিয়া আসে, যখন ইন্টারনেট আসে, তখন আমরা সবাই চেষ্টা করেছিলাম, বা জিনিসটাকে এমনভাবে দেখা হতো যে এটা আগামী দিনে একটা ওয়েপন হবে মানুষের সভ্যতার কাছে। তো আজকের দিনে আমরা যেভাবে দেখতে পাই, যেভাবে সোশ্যাল মিডিয়া ইউজ হচ্ছে, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যেভাবে মেয়েদেরকে অবজেক্টিফাই করা হয় জায়গাটাতে, আর এমনকি সরি টু সে বাট এটা সত্যি কথা, আগেতে আমরা দেখতে পেতাম পার্টিকুলারলি যারা মডেলস, বা পার্টিকুলারলি যারা কোনো একটা ফ্যাশন লাইন থেকে বা ফিল্ম লাইন, গ্ল্যামার লাইন থেকে আসতেন, তারা নিজেদেরকে ফিজিক্যালি এক্সপোজ করতো, যেহেতু তারা অনেক জায়গায় ব্র্যান্ড প্রমোশন করতো, কসমেটিক্স প্রমোশন সেটা করতো তারা। কিন্তু এখন যদি আমরা এমনিও যদি অ্যালগোরিদমটা খুলি আমরা রিলসের, আমরা দেখতে পাবো যে যদি 50টা রিলস থাকে, তার মধ্যে থেকে 35টা রিলস কোনো না কোনোভাবে নিউডিটিকে প্রমোট করছে। এক্স্যাক্টলি। আর কোনো না কোনোভাবে সাধারণ, আমি জানি না তারা 18 বছর বয়স হয়েছে কিনা সেই মেয়েগুলোর, তারা পর্যন্ত কিন্তু নিজেদেরকে এমনভাবে সেখানে শোকেস করছে যেটা সাধারণতভাবে মেনে নেওয়া যায় না। এই যে চিন্তাভাবনাটা একটা ঢুকে গেছে যে আমি কোনটা দেখালে আমি ভাইরাল হব, আমি কি দেখালে লোকজন আমাকে দেখবে, এইটা যেভাবে ছড়িয়ে পড়েছে, নিশ্চয়ই দেখুন আপনারা দেখেছি বলেই অ্যালগোরিদমটা ওরকম করে সেট হয়েছে, তাই জন্য লাইকস বেশি ওটাতে আসে, আর এই ভিডিওটাতে হয়তো আমরা ভিউজও পাবো না, লাইকসও পাবো না। হ্যাঁ, তবুও আমরা জানি, কারণ এটা আমাদের নিজস্ব আলোচনা। এটা আজকে আলোচনাটা করছি মানে এমন না যে ফার্স্ট আজকে আমরা এই নিয়ে আলোচনা করছি। এক্স্যাক্টলি। আমরা স্কুলের বেঞ্চ থেকে শুরু করে এখনও পর্যন্ত একই আলোচনা চলে আমাদের। তো যাই হোক,
তো এটাই বলতে চাইছিলাম যে সোশ্যাল মিডিয়া একটা বৃহত্তর একটা প্রভাব ফেলেছে আমাদের বিশেষত ইউথের প্রতি। কারণ ইউথটাই তো কী বলবো, একটা ফিগার্স, একটা ফাউন্ডিং ফিগার্স, যে জেনারেশনটা কেমন হবে, ভবিষ্যৎটা কেমন হবে দেশটা, তাদেরই মস্তিষ্ক যদি এরকম করে বিকারগ্রস্ত হয়ে যায়, আসন্ন দিন যে বড় কঠিন এটা আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এক্স্যাক্টলি। এবার এই জায়গায় কি করে রেভলিউশন আসবে, কি করে রিফর্ম আসবে, চেয়ের মতন কেউ আসবে কি না, যারা বলবে যে না আমি বুঝতে পারলাম মানুষের এই রোগ সরাতে স্টেথাস্কোপ নামিয়ে বন্দুক তুলে নেওয়ার পালা এসেছে, আমি জানি না। কেউ বলবে কি না ফোনটাকে নামিয়ে হাতে পেন তুলে নেওয়ার সময় এসেছে, কে এরকম বলার মতন কেউ আসবে কি না আসন্ন দিনে, তাও আশা তো থাকবেই আমাদের। তো মোটামুটি এবার তাহলে আমরা একটা চিন্তাভাবনা করা যাক, আমরা এটাও চেঞ্জ করতে পারি বা আলোচনার প্রায় শেষ মুহূর্তে আছি আমরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন কথাটা হচ্ছে সমস্ত কিছুকে যদি আমরা এর ভেতরে ইনক্লুড করতে চাই তাহলে সময়ও কুলাবে না এবং কেউ হয়তো দেখবেও না, তাই প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। তো আমি অপ্রতিমকে যেরকম কোর্টে বলে না যে একটা ক্লোজিং স্টেটমেন্ট অ্যাডভোকেটদের কাছে, তো আমি সেটাই বলবো কমরেড অপ্রতিমকে যদি একটা ক্লোজিং স্টেটমেন্ট দেন। এক্স্যাক্টলি। তো তার জন্য কমিটি জীবন থেকে খুব ধন্যবাদ। যেটা আমরা প্রথম থেকেই আলোচনা করছি, মেজরিটি আমাদের আলোচনাটা হয়েছে যে উইমেন সেফটি, উইমেন রাইটস এবং দুর্গাপুজোর সাথে সেই জিনিসটাকে আমরা কীভাবে রিলেট করতে পারছি। তো যেহেতু দেবী পুজোর সময় সবাইকে শারদ শুভেচ্ছা আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে সাথে যে জিনিসটা মানে ক্লোজিং স্টেটমেন্ট বলো আর যাই বলো না, এই স্টেটমেন্টটা ক্লোজিং হতে পারে, কিন্তু এই জিনিসটা যাতে আমাদের মাইন্ডটা কখনো ক্লোজ না হয়ে যায় যে এই স্টেটমেন্টটা থেকে আমরা বিরত হয়ে যাই। তো সেখানে এটাই বলতে চাইবো যে দেবী পুজো শুধুমাত্র মন্দিরে হয় না, এটা কিন্তু মানুষের মনের মন্দিরে হওয়া দরকার, সেটাই কিন্তু সব থেকে বেশি দরকার। এখানে একটা কথা বলতে চাইবো যে একটা হিস্টোরিক্যাল কথা আর কি, যে যখন শ্রীরামকৃষ্ণ দুর্গা পুজোতে ছিলেন, যখন উনি সশরীরে ছিলেন, তখন মথুরবাবু বলেছিলেন যে মা দুর্গাকে বিসর্জন দেবেন না। তো তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আজকে থেকে যেদিন দেবীর নিরঞ্জন হয়ে যাচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে, তিনি কিন্তু তোমার হৃদয়ের যে মন্দির আছে সেখানে গিয়ে পূজিতা হবেন। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। তো তাই জন্য আর কোনো বিলম্ব না করে এইটাই বলতে চাইব যে মা দুর্গা ঠাকুর মন্দিরে তার চেয়েও বেশি ঠাকুর আমাদের মনের মন্দিরে, আমরা যাতে আমাদের সমস্ত মা বোনেদেরকে দেবী দুর্গার অংশ এবং দেবী দুর্গার সাক্ষাৎ প্রকাশ হিসেবে দেখতে পারি, যাতে বাংলার তথা ভারতবর্ষের অদূর ভবিষ্যৎ আমরা নতুন হস্তাক্ষর লিখতে পারি, স্বর্ণাক্ষর লিখতে পারি। এই কথাটা, এই জিনিসটাই দেবী দুর্গা এবং আমাদের সবার কাছ থেকে প্রার্থনা থাকবে, এই জিনিসটাই আমাদের অভিপ্রায় ছিল আজকে। নিশ্চয়ই আমরা দেখতে পেলাম ঢাকের বাজনায় মহাষষ্ঠী সন্ধ্যা মেতে উঠেছে। তো আজকে মোটামুটি এখানেই আমরা এন্ড করছি। কমরেড অপ্রতিম ঠিক যেভাবে বলল, আমারও সেম স্টেটমেন্ট, সম্মানটা বা কম্প্যাশনটা শুধুমাত্র একটা শ্রেণী বা একটা জেন্ডারের মানুষের প্রতি দেখালে হবে না, এটা মানব জাতির সমস্ত এলিমেন্টের প্রতি সম্মানটা দেখানো উচিত বা এই কম্প্যাশনটা দেখানো উচিত। মানুষ যতদিন না কম্প্যাশনেট হবে অন্য মানুষের প্রতি, ততদিন কোনো রিজার্ভেশন, কোনো এম্পাওয়ারমেন্টই কোনো পরিবর্তন আনতে পারবে না। এটাই বলার ছিল। খুব ভালো করে পুজো কাটান আপনারা, আর আবার দেখা হবে। আজকে আমি খুব খুশি, কারণ আমার অনেক ছোটোবেলাকার বন্ধু কমরেড অপ্রতিমের সাথে আমি সময়টা কাটাতে পারলাম, আড্ডাটা মারতে পারলাম। এরকম আলোচনা আমরা প্রায়ই করে থাকি, ফোনে হয় সেটা কখনো এরকম ক্যামেরার সামনে বসে ক্যামেরাবন্দি করা হয়নি, বাট আজকে হলো। সেটার জন্য আমি খুবই স্যাটিসফাইড এবং খুবই আনন্দিত। চেষ্টা করব ভবিষ্যতে আরও এরকম কয়েকটা টপিক নিয়ে যাতে আলোচনা করতে পারি। তো দেখা হবে, খুব ভালো করে পুজো কাটান, শুভ শারদিয়া, বাই বাই। আবার নতুনভাবে কোনো একটা ভিডিওতে দেখা হবে।